হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। এর আগে তোমরা ইতিহাসের ক্লাস দেখেছো, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বেদিক পিরিয়ডের দুটো পার্ট আমরা পড়িয়েছি। বেদিক লিটারেচার পড়িয়েছি, ঠিক আছে। আর্লি বেদিক, লেটার বেদিকের লিটারেচার আমরা পড়েছি। আজকে যেটা পড়বো তোমাদের বলেছিলাম যে সোশ্যাল লাইফ সম্পর্কে, বেদিক, আর্লি বেদিক এবং লেটার বেদিকের যে সোশ্যাল লাইফ ছিল সেটার সম্পর্কে আজকে আমাদের ক্লাস হবে, ঠিক আছে। ইউটিউবে অনেক ভিডিও তুমি দেখতে পাবে যে আর্লি বেদিক, লেটার বেদিক সম্পর্কে, সেটা কিন্তু এক জায়গায় কোনো ভিডিওতে দেখবে এক জায়গাতে মার্জ করা নাই জিনিসটা। দুটোর মানে আর্লি বেদিক এবং লেটার বেদিকের যে ইকোনমি বা হচ্ছে পলিটিক্যাল স্ট্রাকচার বা হচ্ছে তোমাদের রিলিজিয়ন, দুটোর পিরিয়ডেরই আর্লি বেদিক এবং লেটার বেদিকের দুটোরই এক জায়গায় কখনো কোনো ভিডিওতে মার্জ করা নাই। যে তাহলে কি স্টুডেন্টদের মধ্যে কি হয়, একটা কনফিউশন তৈরি হয় যে এই কোশ্চেনটা এটা আর্লি বেদিক থেকে না লেটার বেদিক থেকে। সেই প্রবলেমটা সলভ তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে দুটোকে আমরা আমি যেটা তৈরি করেছি, যে আমাদের টিম যেটা তৈরি করেছে সেটা হচ্ছে দুটোকে মার্জ করে আমরা পিডিএফটাকে বা স্লাইডটাকে বানিয়েছি। কি এটার মধ্যে কি সুবিধাটা হবে, তোমাদের সুবিধাটা এটাই হবে যে একটার সাথে একটা তুমি লিঙ্ক করে পড়তে পারবে, আর্লি বেদিক আর লেটার বেদিকে পরপর লিঙ্ক করে পড়তে পারবে। আর এটা একটা তোমার কুইক রিভিশন হিসেবে কাজ করবে, যারা অলরেডি পড়ে নিয়েছো তাদের জন্য একটা কুইক রিভিশন হয়ে যাবে। তো সেটা সেইভাবে ক্লাসের ডিজাইনটা আমরা করেছি। তো তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের আজকে পুরোপুরি কনফিউশন যদি থেকে থাকে সেটা পুরোপুরি দূর হয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথম তো আমরা সকলে জানি যে আমাদের আর্লি বেদিক পিরিয়ডটা কখন থেকে শুরু হয়েছিল, 1500 BC থেকে 600 BC। আমরা এর আগে দেখেছিলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা 2500 BC থেকে তোমার 1500 BC পর্যন্ত ছিল, 1750 পর্যন্ত, এবং 1500 BC থেকে তোমার 600 BC পর্যন্ত কি হয় আমাদের বেদিক পিরিয়ড ছিল, ঠিক আছে। এবং বেদিক পিরিয়ডের যে 1500 থেকে 1000 পর্যন্ত সেটাকে কি বলা হয়, সেটাকে বলে বেদিজম। সেই পিরিয়ডটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় তোমার বেদিজম। তারপর 1000 থেকে যে 600 BC সেটাকেও কি বলে বেদিজম। বেদিজমটা পরবর্তীকালে কি হয়, হিন্দুইজমে কনভার্ট হয়ে যায়, যেটা লেটার বেদিকের 1500 থেকে 1000 BC সেটা বেশি যেটা ছিল সেটা তোমার আর্লি বেদিক পিরিয়ড, এবং 1000 থেকে 600 BC সেটা ছিল লেটার বেদিক। তো লেটার বেদিকে যে বেদিজমটা ছিল সেটা পরবর্তীকালে কি হয়, হিন্দুইজমে কনভার্ট হয়। কীভাবে? কারণ বেদিজমে যেটা ছিল, যেটা লেটার বেদিকে, সেখান থেকে কী হয়, ব্রাহ্মণিজম কী হয়, ব্রাহ্মণিজমে ডেভেলপ হতে শুরু করে। তো ব্রাহ্মণিজম যখনই আসে, ব্রাহ্মণিজম থেকে যে মডার্ন যে আমাদের হিন্দুইজমটা সেখান থেকে এসেছে, ব্রাহ্মণিজম থেকে এখনকার যে হিন্দুইজম সেখান থেকে ডেভেলপ হয়েছে। তাহলে বুঝতে পারলাম আর্লি বেদিক পিরিয়ড যেটা ছিল সেটা কি, তারা হচ্ছে প্রপারলি বেদিজমের ওপর, বেদের ওপর কি নির্ভর ছিল, বেদকে ফলো করেছিল। এবং যেটা লেটার বেদিক 1000 থেকে 600 BC সেটা কী হয়েছিল, সেখানে ব্রাহ্মণিজম ডেভেলপ হয়েছিল। এবং ব্রাহ্মণিজম ডেভেলপ হওয়ার ফলে কী হয়, পরবর্তীকালে আমাদের যে মডার্ন যে হিন্দুইজম, সেই ব্রাহ্মণিজম থেকেই হিন্দুইজমটা এসেছে। তাহলে একদম টাইম ফ্রেমটা বোঝা গেল। আর্লি বেদিক, লেটার বেদিক দেখলাম, এবং লেটার বেদিক থেকে হিন্দুইজম কীভাবে এসেছে এখনকার সেটা আমরা দেখলাম। এরপর যেটা দেখবো, আমরা যেটা কম্প্যারিজন করব, আর্লি বেদিক পিরিয়ড যেটা 1500 থেকে 1000 BC এবং যেটা 1000 থেকে 600 BC, দুটোর মধ্যে আমরা কম্প্যারিজন করব। কম্প্যারিজনটা কীভাবে করব, একটা দেখবো আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন, যে আর্লি বেদিকের পলিটিক্যাল অর্গানাইজেশন কী ছিল, লেটার বেদিকে কী ছিল। তারপর দেখবো সোশ্যাল লাইফ, আর্লি বেদিকে কী ছিল, লেটার বেদিকে কী ছিল। ইকোনমিক কন্ডিশন কী ছিল আর্লি বেদিক, লেটার বেদিকে। এবং হচ্ছে রিলিজিয়ান, এরা কীভাবে মানে আর্লি বেদিকে কী কী গডকে তারা মানতো, টেম্পল স্ট্রাকচার ছিল কিনা, আইডল ওয়ারশিপ ছিল কিনা, এগুলো আমরা আর্লি বেদিকে দেখবো, এবং তার সাথে লেটার বেদিককে কী করবো, কম্প্যারিজন করবো। এর ফলে কী হবে, তোমাদের দুটোর কনফিউশন একদম দূর হয়ে যাবে। এটা মানে কোনো একটা দেবতার নাম ধরে দিয়ে দিল, ইন্দ্র, বরুণা, এটা আর্লি বেদিক এসছে না লেটার বেদিকে ছিল, এগুলো না স্টুডেন্টদের মনে অনেক সময় কনফিউশন তৈরি হয়, এবং এক্সামে আমরা ঠিকমতো রিপ্রডিউস করতে পারি না, ঠিক আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি কনফিউশন দূর হবে। তো আমরা এখানে ছোট্ট বড় একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, দেখো। তাহলে আর্লি বেদিকে কী ছিল, আর্লি বেদিকে ছিল জানা, ঠিক আছে, যেটা পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল সেটা কী বলে, সেটাকে বলে জানা। আর সেটা লেটার বেদিকে কী হয়ে গেল, জনপদ। আর্লি বেদিকে পলিটিক্যাল অর্গানাইজেশনকে কী বলে, জনা, আর লেটার বেদিকে সেটা জনপদ হয়ে গেল। সোশ্যাল লাইফ ছিল ইগালিটেরিয়ান ছিল, আর তোমার লেটার বেদিকে সেটা কী হলো, বর্ণ সিস্টেম তৈরি হলো। বর্ণ সিস্টেম আমরা সকলে জানি। এরপর কি এদের কি ছিল, আর্লি বেদিকে প্যাস্টোরাল, গ্রাম্য ইকোনমি, আর এদের কি হয়, এগ্রিকালচারাল ইকোনমি ছিল। এদের রিলিজিয়ন কি ছিল, বেদিজম, এদের কি ছিল, ব্রাহ্মণিজম, ঠিক আছে। এরপর এটা এর সম্পর্কে আমরা ডিটেলসে দেখবো এরপর। তাহলে প্রথম সোজা জিওগ্রাফিক্যাল লোকেশন, যে দুটোর আর্লি বেদিক আর লেটার বেদিকে কোথায় কী ছিল, জিওগ্রাফিক্যাল লোকেশনটা আমরা প্রথম দেখবো। তাহলে আর্লি বেদিক যেটা 1500 থেকে 1000 BC পর্যন্ত যেটা ছিল সেটা ছিল মোস্টলি কি ইন্দাস রিজন। আমরা আগের ভিডিওতে দেখেছি ইন্দাস রিজনটা কোথায়, ভারতের নর্থ ইস্টে, ঠিক আছে, নর্থ ওয়েস্টে, ভারতবর্ষের কোথায়, নর্থ ওয়েস্টে। ইন্দাস যে পরে তোমার নদীটা আছে, ওর চারপাশে যে সপ্ত সিন্ধু যেটাকে বলা হয়, পাঞ্জাবে যার মধ্যে 5টা রিভার আছে, 5টা রিভার কী কী, রবি, ঝেলাম, চেনাব আর বিয়াস, সাতলুজ, এবং 5টা রিভার, আর হচ্ছে ইন্দাস আর সরস্বতী। এই 7টা রিভারকে টোটাল
সপ্ত সিন্ধু বা ল্যান্ড অফ 7 রিভার্স বলা হয়। এই সপ্ত সিন্ধুর মধ্যে কি ছিল, আমাদের প্রথম আর্লি বেদিক পিরিয়ডটা প্রথম শুরু হয়েছিল, মানে আর্যরা প্রথম ওখানে এসেছিল, আরিয়ান যাদেরকে বলা হয়, ঠিক আছে। সেই আর্যরা প্রথম কোথায় এসেছিল, সপ্ত সিন্ধু অঞ্চলে বা সিন্ধুর উপত্যকা অঞ্চলে, বুঝতে পারলে। এরপর তো সপ্তসিন্ধু অঞ্চলে প্রথমে আর্যরা বসবাস করেছিল, সেই জন্য মানে তাদের আর্লি রিজিয়ন, মানে আর্লি কোথায় তারা সেখানে ছিল, সপ্তসিন্ধু অঞ্চলে। এবং এই যে ঋগ্বেদে যে সব থেকে মোস্ট মেনশন রিভার, সব থেকে বেশি রিভার কোন রিভারটাকে মেনশন করা হয়, যেটা এক্সামে আসে অনেক এক্সামে, সেটা হচ্ছে কি সিন্ধু। সিন্ধু রিভারটাকে কি সব থেকে বেশি কি করা হয়, মেনশন করা হয়। আর সব থেকে পায়াস রিভার মানে পবিত্র পবিত্র রিভার কোনটাকে বলা হয়, সেটাকে বলা হয় সরস্বতী রিভার। সরস্বতী রিভারকে কি বলা হয়, পবিত্র রিভার। আর সব থেকে বেশি মেনশন করা হয়েছিল কি, সিন্ধু রিভারকে, ঠিক আছে। সিন্ধু বলতে ল্যান্ড অফ 7 রিভার্স, 7টা নদীর নাম। এরপর হচ্ছে লেটার বেদিক পিরিয়ডে, এটা আর্লি বেদিকে দেখলাম যে ইন্দাস রিজিয়নে ছিল। এরপর আমরা দেখব লেটার বেদিক অঞ্চলে কোথায় গেল, লেটার বেদিক যেটা হচ্ছে তোমার 1000 থেকে 600 BC পর্যন্ত। লেটার বেদিক পিরিয়ডে কি হলো, কোথায় আর্যদের সেটেলমেন্ট কোথায় হলো। তো লেটার বেদিক আমরা কোথায় কি দেখেছিলাম, যেটা শতপথ ব্রাহ্মণ, সেখানে বলা হয়েছে, শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে আর্যরা কি হয়েছিল, গ্যাঙ্গেটিক রিজিয়ন, মানে যেটা নর্থ ওয়েস্ট থেকে নর্থের দিকে আসে, নর্থ ওয়েস্ট থেকে কি হয়, নর্থের দিকে আসে। নর্থ ওয়েস্ট বলতে কি, প্রথমে বললাম পাঞ্জাব রিজন, আর নর্থের দিকে বলতে আমাদের ইউপি রিজিয়ন, ইউপি উত্তরাখণ্ড যেখানে আছে, সেই উত্তরের দিকে আসতে শুরু করে, মানে তারা কি বিস্তৃতি করতে শুরু করে। সেটাকে কি বলা হয়, তোমার গ্যাঙ্গেটিক প্লেস, মানে গঙ্গার উপত্যকায়, গঙ্গার চারপাশে যেটাকে বলা হয় সেটা গ্যাঙ্গেটিক প্লেস, বুঝতে পারা গেল। এবার বলছে সেন্টার অফ কালচার শিফটেড ফ্রম সরস্বতী টু গঙ্গা। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে সরস্বতী রিভার থেকে, মানে ইন্দাস রিজিয়ন থেকে, সেটা কি যে কালচারটা কোথায় ডেভেলপ করছে, গঙ্গার গ্যাঞ্জেসের উপত্যকা, মানে গঙ্গার উপত্যকা অঞ্চলে সেটা কি হয়, তার কালচারটা শিফটেড হয়ে যায়, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে এই যে লেটার বেদিক পিরিয়ডে সব থেকে মেনশন মোস্ট ইম্পর্টেন্ট, মানে মেনশন রিভার সব থেকে বেশি কোন কোন রিভারের মেনশন করা হয়েছে লেটার বেদিকে। আর্লি বেদিকে আমরা কি দেখলাম, আর্লি বেদিকে সিন্ধু দেখলাম, আর পায়াস রিভার কি দেখলাম, সব থেকে পবিত্র রিভার কি সরস্বতীকে বলা হয়েছে আর্লিতে। আর লেটার বেদিকে কি বলা হয়েছে, সব থেকে বেশি মেনশন করা হয়েছে সেটা হচ্ছে নর্মদা রিভারকে, আর হচ্ছে সাদনীরাকে কোনটাকে বলে, বর্তমান যেটার নাম গন্ডক, সেই রিভারটাকে কি বলা হয়, সাদনীরা, তাকে বলা হয় সাদনীরা। তাহলে হচ্ছে নর্মদা, সাদনীরা বা গন্ডক এবং চম্বল, এই তিনটে রিভারকে সব থেকে বেশি মেনশন করা হয়েছে, ঠিক আছে। আর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে তোমার কিংডম, সব থেকে কী কী কিংডম ছিল, কুরু, পাঞ্চালা এবং কাশী। কুরু, পাঞ্চালা এবং কাশী, দেখো এখানে লেখা আছে, এখানে এই ছবিটা দেখতে পাবে। আগে কি ছিল, পুরু আর হচ্ছে ভারত, পুরু আর হচ্ছে তোমার ভারত, এই দুটো কিংডম মিলে কি হয়, এই দুটো কিংডম মিলে কুরু যেটা সেটাকে তৈরি করে, যেটা যেটা তোমার হ্যাঁ, তো কুরু যে ডাইনেস্টিটা সেটা ধরে, তা পুরু আর হচ্ছে ভারত, এই দুটো মিলিয়ে কুরু ডাইনেস্টিটা তৈরি হয়, বুঝতে পারা গেল। তাহলে এবার বলছে লেটার বেদিকে কি হয়, লেটার বেদিকে যখন গ্যাঞ্জেস উপত্যকায় যে আমাদের লেটার বেদিকটা তোমার চালু হয়েছিল, শুরু হয়েছিল লেটার বেদিকটা, সেখানে ওকে 3টে ভাগে ভাগ করা হয়। 3টে ভাগ কি হয়, একটা হচ্ছে আর্যবর্ত, যেটা গঙ্গা রিজিয়ন, গঙ্গার চারপাশ যেটাকে সেটাকে আর্যবর্ত বলা হয়, ঠিক আছে। তারপরে নিচের রিজিয়নটাকে কি বলে, মধ্য ভারত, তারপর নিচেরটাকে কি বলে, দক্ষিণ পথ, ঠিক আছে। এখানে ছবিটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। উপরে যে গঙ্গার রিজিয়ন উত্তরের দিকটা সেটাকে বলে আর্যবর্ত, গঙ্গার নিচের রিজিয়ন মাঝের দিকটা সেটাকে বলে মধ্য ভারত, আর তার নিচের একদম দক্ষিণ দিকে সেটাকে বলে দক্ষিণ পাত। তাহলে লেটার বেদিক পিরিয়ডে ভারতবর্ষকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল, একটা কি আর্যবর্ত, সেকেন্ড হচ্ছে মধ্য ভারত, আর 3 নম্বর নিচেরটা হচ্ছে দক্ষিণ পাত। এরপর যেটা দেখবো আমরা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন, ঋগ্বেদিক বা আর্লি বেদিক বা আর হচ্ছে লেটার বেদিক, দুটোর পলিটিক্যাল অর্গানাইজেশন আমরা দেখবো, ঠিক আছে। পলিটিক্যাল অর্গানাইজেশনটা কীরকম ছিল, তাহলে যেটা ঋগ্বেদিক পিরিয়ড সব থেকে ছোট, যেটা ছোট সিস্টেম ছিল মানে কোনো সোসাইটির, সেটাকে বলা হতো ফ্যামিলি আমাদের আজ বর্তমানে ফ্যামিলি। তাহলে ফ্যামিলিটাকে কী বলা হতো, ফ্যামিলিটাকে বলা হতো কুলা। তাহলে আর্লি বেদিক পিরিয়ডে ফ্যামিলিকে আরেকটা কী নামে জানা যেত, কুলা। এটা অনেক এক্সামে এসেছে যে ফ্যামিলিকে কী বলে, আর্লি বেদিক পিরিয়ডে ফ্যামিলি কী বলা হয়, ফ্যামিলিকে বলা হয় কুলা, অবশ্যই মনে রাখবে, ফ্যামিলিকে বলা হয় কুলা। এবং কয়েকটি কুলা মিলে এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো প্রথমে কি হচ্ছে, ফ্যামিলি ছিল, ফ্যামিলিকে বলে কুলা, ঠিক আছে। আর কুলার যে প্রধান যে হেড তাকে কি বলে, কুলার যে হেড তাকে বলে কুলাপা, তাকে কি বলে কুলাপা বা কুলাপতি। কয়েকটা কুলা মিলে, কয়েকটা ফ্যামিলি মিলে কি হয়, একটা গ্রাম তৈরি হয়। গ্রামের হেডকে কি বলে, গ্রামিনী। এখানে একদম ছবিটা দেখো, এখানে তাহলে গ্রামের হেডকে কি বলে, গ্রামিনী। তারপরে কয়েকটা গ্রাম মিলে তৈরি কি হয়, ভিস বা ক্লান। তাহলে ভিসের বা ক্লানের প্রধানকে কি বলা হয়, তাকে বলা হয় ভিষপতি। আর হচ্ছে কয়েকটা ভিস মিলে কি হয়, একটা জনার প্রধানকে কি বলে, রাজন। এই যে রাজা বা রাজন ছিল, ঠিক আছে, এরা কি আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল, যে জায়গাতে তারাকে ধরো
সিন্ধু উপত্যকায় প্রথম এসেছে। সিন্ধু উপত্যকায় যে স্থানে যে জায়গাতে এক একটা ক্লান মতো একটা জাতি, ঠিক আছে, কয়েকটা ফ্যামিলি মিলে একটা জাতি তৈরি হয়েছে, কয়েকটা জাতি মিলে একটা গ্রাম তৈরি হয়েছে, সরি, কয়েকটা ফ্যামিলি মিলে একটা গ্রাম তৈরি হয়েছে, কয়েকটা গ্রাম মিলে একটা ভিস বা ক্লান বা জাতি তৈরি হয়েছে, এবং কয়েকটা ভিস মিলে একটা কি রাজা বা জন তৈরি হয়েছে। সেই জনকে কি বলে, জনের যে প্রধান তাকে বলে রাজা। তাহলে কয়েকটা জাতি মিলিয়ে একটা ছোট জায়গাতে ধরো একটা রাজা। এখানে রাজা বলতে এমন নয় যে পুরো একদম যে আমাদের গুপ্ত সাম্রাজ্যের মতো বা মৌর্য সাম্রাজ্যের মতো একটা বিরাট বিস্তৃত জায়গা জুড়ে রাজা ছিল, তা নয়। ছোট ছোট জায়গার কয়েকটা জাতি মিলে বা ক্লান মিলে যে জনটা তৈরি হয়েছিল তার প্রধান ছিল রাজা। রাজাটা কি ছিল, রাজাটা ওর এখানে কি ছিল, মোনার্কিয়াল ফর্ম। মোনার্কিয়াল ফর্ম বলতে আমরা কি জানি, মোনার্কি মানে কি, মোনার্কি মানে হচ্ছে তোমার হেরিডিটি ছিল, মানে ছেলে মানে কেউ তার পিতাজি বা বাবার ইয়ে হলে তার ছেলে হবে, তার ছেলে হবে, এরকম কি পূর্বপুরুষ কি ছিল, মানে মোনার্কি সিস্টেম। কিন্তু এখানে কি মোনার্কিটা ওইভাবে হেরিডিটারি ছিল না। এখানে মোনার্কিয়াল সিস্টেমটা কীরকম ছিল, এখানকার মোনার্কিয়াল সিস্টেমটা ছিল মানে মানে এখানে মোনার্কিটা সিস্টেমটা খুব ভালো করে বোঝা যায়নি। এখানে মোনার্কি সিস্টেমটা এইভাবে ছিল যে মানে একটা পরিবার থেকে হলে পরবর্তীকালে অন্য পরিবার থেকেও সেখানে মোনার্কি বা রাজা দেখা গেছে, ঠিক আছে। তার মানে এখানে মোনার্কিটা হেরিডিটারি ছিল না, এখান থেকে বোঝা যায়। তাহলে কি হয়েছিল, যে রাজারা তৈরি হয়েছিল, কয়েকটা জাতি মিলে একটা রাজা তৈরি হয়েছিল। সেই রাজা কি করতো, একটা নির্দিষ্ট এরিয়াতে কি করতো, তারা কি রাজত্ব করতো, ঠিক আছে। রাজত্ব বলতে কি, মানে সেখানকার সেই রাজাকে হেল্প করার জন্য একটা পুরোহিত বা প্রিস্ট ছিল। তারপর কি, রাজাতে একটা সেনানি ছিল। সেনানি বলতে এখানে যে আর্মির একটা বাহিনী ছিল তাও নয়, প্রয়োজন বেশি, যখন ধরো প্রয়োজন হতো যে এর সাথে যুদ্ধ করতে হবে, তখন কি একটা সেনাপতি ছিল, সে কি সেনা কি ইয়ে করে নিত, মানে নিজেদের মধ্যে আবার যে মানুষরা ছিল সেই মানুষরা কি হতো, সেই সেনাতে অংশগ্রহণ করতো। বুঝতে পারা গেল, তাহলে একটা সেনানি ছিল, একটা পুরোহিত ছিল, বুঝতে পারলে। এবং যে রাজাটা ছিল, রাজাটা একটা কয়েকটা জাতির একটা জায়গায়, তারা যদি সেই জায়গা থেকে আবার অন্য জায়গায় ধরো উঠে চলে গেল, তাহলে সেই রাজাটাও সেখান থেকে শিফট হয়ে যেত। মানে এক জায়গায় নির্দিষ্টভাবে রাজা ছিল না। বুঝতে পারা গেল। তাহলে আমরা দেখলাম গ্রাম দেখলাম, ভিস দেখলাম, আর হচ্ছে রাষ্ট্র দেখলাম, বা রাষ্ট্র বা কান্ট্রি বা জন। এবার এখানকার যে আর্লি বেদিকটা ছিল কি, মূলত কি প্যাট্রিয়ার্কাল ফর্ম। এখানে পুরুষতান্ত্রিক ছিল। এই যে সভ্যতাটা ছিল আর্লি বেদিকটা, সেটা কি ছিল, পুরুষতান্ত্রিক। এখানে পুরুষদের আধিপত্য বেশি চলতো, ঠিক আছে। আর হচ্ছে এরপর দেখলাম গ্রামীণ দেখলাম। এবার হচ্ছে অ্যাসেম্বলি মানে কি হচ্ছে সভা হতো দুভাগে, ঠিক আছে। দুটো ভাগ ছিল সভা, একটাকে বলা হতো সভা, একটা সমিতি। অ্যাসেম্বলি ছিল, একটাকে বলা হতো সভা, একটাকে বলা হতো সমিতি। সভা আর সমিতির মধ্যে কি পার্থক্য ছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ভালো করে বুঝবে। সভা বলতে কি, কাউন্সিল অফ এল্ডার্স। কাউন্সিল অফ এল্ডার্স বলতে কি, কাউন্সিল অফ এল্ডার্স বলতে মানে যারা সিনিয়র মানুষ, সেই রাজার আন্ডারে যেখানে সিনিয়র মানুষরা বসবাস করতো, তারা কি একটা কাউন্সিল গঠন করেছিল। আর একটা কি ছিল, সমিতি মানে জেনারেল পাবলিক। এরা জেনারেল পাবলিকে একটা সমিতিতে অংশগ্রহণ করতো। সভাতে অংশগ্রহণ করতো কি এল্ডার মানুষরা, আর সমিতিতে অংশগ্রহণ করতো কি একদম জেনারেল পাবলিকদের জন্য যে সমিতিতে অংশগ্রহণ করতো। বুঝতে পারা গেল, ঠিক আছে। এবার সভা সমিতির কাজ কি ছিল, সভা সমিতির কাজ ছিল, যে রাজাটা সে যেন কোনো আরবিট্রারি অ্যাকশন না নিতে পারে। আরবিট্রারি অ্যাকশন মানে যে কোনো রকম ধরো মানে ভুলভাল ডিসিশন না নিতে পারে, যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেই রাজা যেন নিজের ইচ্ছা মতো কিছু না করতে পারে। তার যে চেকস অ্যান্ড ব্যালেন্স, ঠিক আছে, সেই চেকস অ্যান্ড ব্যালেন্স করার জন্য কি সভা এবং সমিতি ছিল। সভা এবং সমিতি কি করতো, রাজার যে কাজকর্মগুলোকে কি আলোচনা করতো, ঠিক আছে, ডিসকাস করতো। সেটা ছিল সভা এবং সমিতির কাজ। বুঝতে পারা গেল। তাহলে কি বুঝলাম, ফ্যামিলি দেখলাম, ফ্যামিলির হেডকে কি বলে, কুলাপা। গ্রাম দেখলাম, গ্রামার হেডকে কি দেখলাম, গ্রামিনী। বিশপতি, জনা, আর হচ্ছে জনাকে আরেকটা নামে জনপতি বা রাজন বা গোপাও বলা হয়, ঠিক আছে। এরপর যেটা আমরা দেখবো, তাহলে এই ছবিটা দেখলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপর হচ্ছে যেটা লেটার বেদিকে আমরা পলিটিটা দেখবো। লেটার বেদিকে পলিটিটা কি ছিল, এখানে কি আগে কি ছিল, আমরা দেখলাম আর্লি বেদিকে দেখলাম ছোটো ছোটো কিংডম ছিল, ছোটো ছোটো জায়গা মিলে একটা রাজা ছিল। আর লেটার বেদিকে কি হলো, লার্জার, মানে অনেকগুলো বড় এরিয়া মিলে একটা লেটার বেদিকে তৈরি হয়ে গেল। এখানে কি মেনি জনাস অ্যান্ড অর ট্রাইবস অ্যামালগেমেটেড, মানে কি ছোটো ছোটো আর্লি বেদিকে ছোটো ছোটো জনা বলেছিলাম, তা ছোটো ছোটো জনাগুলো কি হলো, একসাথে তোমার জড়ো হয়ে একসাথে তোমার বৃহৎ আকার ধারণ করে জনপদ গঠন করে। তাহলে প্রথম স্লাইডে আমরা কি দেখেছিলাম, যে আর্লি বেদিকে কি বলা হয়, পলিটিক্যাল স্ট্রাকচার খেলে জনা, আর লেটার বেদিকে কি হয়, জনপদ। বুঝতে পারলে। এরপর কি, এখানে যে কিং ছিল, রাজা ছিল, লেটার বেদিক পিরিয়ডে যে কিং ছিল, সে কি ছিল, সেই ছিল ভেরিয়াস রিচুয়ালস, মানে যে আচার অনুষ্ঠান কি পালন করতো। ভেরিয়াস যে আচার অনুষ্ঠান ছিল সেগুলোকে এখানকার কিং মানে পালন করতো লেটার বেদিক পিরিয়ডে। সেগুলো কি ছিল, একটা ছিল রাজসুয়া, একটা ছিল অশ্বমেধা, আর একটা ছিল বাজপেয়ী। এখানে দেখো, এই যে রাজার পাওয়ারটা কি হয়, এখানে কি রাজার পাওয়ারটা ইনক্রিজ হয়ে যায়। এই যে লেটার বেদিক পিরিয়ড আগে যে রাজার পাওয়ারটা ছিল তোমার আর্লি বেদিক পিরিয়ডে, লেটার বেদিক পিরিয়ডে কি হয়, রাজার পাওয়ারটা ইনক্রিজ হয়ে যায়, আর সভা সমিতির যে পাওয়ারটা ছিল সেটা কি ডিমিনিশড হয়ে যায়, মানে কমে যায়। সভা সমিতির পাওয়ার কমে যায়, আর লেটার বেদিক পিরিয়ডে রাজার পাওয়ার কি হয়, বেড়ে যায়। বুঝতে পারলে। এখানেও সেম পুরোহিত ছিল, প্রিস্ট, আর একটা ছিল সেনানি। সেনানি যখন প্রয়োজন হতো তখন মানে মানুষ জড়ো হয়, নিজেদের কি সৈনিকের হিসেবে কাজ করতো। তাহলে একদিকে ছিল পুরোহিত আর সেনানি, এটার কোনো চেঞ্জেস হয়নি আর লেটার বেদিকে। তাহলে আর্লি বেদিকে পুরোহিত আর সেনানি ছিল, লেটার বেদিকেও সেম, কিন্তু চেঞ্জেস কী হয়েছিল, রাজার পাওয়ারটা বেড়েছিল আর সভা সমিতির পাওয়ারটা কি কমেছিল।
এখানে কয়েকটা নতুন অফিসিয়াল তৈরি হয়, কয়েকটা কি নতুন মানে ডিপার্টমেন্ট তৈরি হয় যাকে বলতে পারো। ডিপার্টমেন্ট বলতে কি ট্রেজারি অফিসার হয়, একটা হচ্ছে ট্যাক্স কালেক্টরের একটা অফিস তৈরি হয়, একটা রয়্যাল মেসেঞ্জারের অফিস তৈরি হয়। ট্রেজারি অফিস মানে যারা কি করে, যে মানে টাকা পয়সার লেনদেন করে, ঠিক আছে। ট্যাক্স কালেক্টরের একটা হয়, মানে যারা ট্যাক্স কালেক্ট করে। আর হচ্ছে রয়্যাল মেসেঞ্জার, মানে কি সংবাদ পৌঁছানো, এই রাজ্য থেকে ওই রাজ্য সংবাদ পৌঁছানো কি রয়্যাল মেসেঞ্জার। এই তিনটে নতুন অফিসিয়াল পদ তৈরি হয়। তাহলে আর্লি বেদিক থেকে লেটার বেদিকে কী কী পরিবর্তন দেখলাম? রাজার পাওয়ার ইনক্রিজ হলো, সভা সমিতির পাওয়ার কমলো, ঠিক আছে। আর যেটা হলো তিনটে নতুন অফিসিয়াল তৈরি হলো, বুঝতে পারা গেল। আর কি হচ্ছে, এখানে রাজা কি নতুন নিজস্ব একটা টাইটেল গ্রহণ করেছিল, সেই টাইটেল কি একারাত বা সম্রাট বলা হয়। তারপর রাজা বিশ্বভাজন, আর হচ্ছে অহিলাভু বনপতি, লর্ড অফ দ্য আর্থ বলা হয়, বুঝতে পারা গেল। তাহলে কি কি দেখলাম আমরা? এখানে লার্জার মানে ছোটো ছোটো জন মিলিয়ে জনপদ তৈরি হয়েছিল। তারপরে কি রাজসভা বলতে কি যে রিচুয়ালসগুলো তৈরি হয়েছিল রাজা সে পালন করছে, তার রিচুয়ালসগুলোর নাম কি রাজসভা বলতে কি, এখানে দেখো তোমরা বাহুবলী মুভিটা সকলে নিশ্চয়ই দেখেছো। বাহুবলী মুভিতে কি হয়, যখন যে বাহুবলী পার্ট টুতে যখন তোমার যে রাজাকে যখন সিংহাসনে যখন ইয়ে করা হয় না, যে অনুষ্ঠানটা হয়েছিল সিংহাসনে যখন রাজাকে যখন মুকুটটা পরানো হচ্ছিল, সেই যে সিংহাসনটা হয়েছিল সেটাকে বলে রাজসভা, ঠিক আছে। সেই অনুষ্ঠানটাকে বলে রাজসভা। তাহলে আগে কি হতো, রাজসভা পালন করতো কি রাজা। তারপর অশ্বমেধ বলতে হর্স স্যাক্রিফাইস, হর্সকে কি বলি দেওয়া হতো, ঘোড়াকে কি বলি দেওয়া হতো। আর কি ছিল বাজপেয়ী বলতে চ্যারিয়ট রেস, মানে কি রথের দৌড়। তাহলে এই যে তিনটে রিচুয়ালস রাজা কি পালন করতো লেটার বেদিক পিরিয়ডে, কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে এরকম কিছু দেখা যায়নি। তাহলে লেটার বেদিক পিরিয়ড রাজা কি করতো, রাজসভা করতো, ঠিক আছে, অশ্বমেধা করতো আর বাজপেয়ী করতো। তিনটে জিনিস মনে রাখবে, রাজসভা মানে কি, অশ্বমেধা মানে কি, আর বাজপেয়ী মানে কি। এরপর যেটা হবে, কয়েকটা ইম্পর্টেন্ট ছোটো ছোটো টার্মস এক্সামে আসতে পারে, যেমন শতপতি কাকে বলা হয়, গ্রুপ অফ 100 ভিলেজ, টোটাল 100টা ভিলেজ মিলিয়ে শতপতি তৈরি হয়। তার অধিকৃত্য বলতে কি, ভিলেজ অফিসিয়াল, গ্রামের দিকে যে অফিসাররা থাকে তাদেরকে কি বলা হয়, অধিকৃত্তা। উগ্রাস কাদেরকে বলা হয়, পুলিশকে কি বলে, উগ্রাস। এইটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে অবশ্যই, উগ্রাস কাকে বলা হয়, ঠিক আছে। উগ্রাস বলা হয় পুলিশ অফিসিয়ালকে। এরপর হচ্ছে সভা সমিতির ডিক্লাইন হয়েছিল, আমরা আগে দেখলাম। এখানে হ্যাঁ লেটার বেদিক পিরিয়ডে কি জুডিশিয়ারি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। জুডিশিয়ারি কি, এখানে কি ক্লিকো এমব্রায়ো, ঠিক আছে, যে মানে ভ্রূণ হত্যা যেটাকে বলে, ভ্রূণ হত্যা কি, তারপরে হোমিসাইড, তারপরে মার্ডার, ব্রাহ্মণদেরকে মার্ডার করা, তারপর গোল্ডকে চুরি করা, ঠিক আছে, তারপরে মদ্যপান করা, এগুলো একটা সিরিয়াস ক্রাইম হিসেবে ধরা যেত। আর ট্রিজন, ঠিক আছে, ট্রিজনটাকে এটাকে ক্যাপিটাল অফেন্স হিসেবেও দেখা যেত। তাহলে কি কি টার্মস দেখলাম, এটা শতপতি, অধিকৃত আর উগ্রাসটা কি বলে, পুলিশ অফিসিয়ালকে, এটা অবশ্যই মনে রাখবে। এরপর যেটা হবে সোসাইটি দেখবো, আর্লি বেদিক লেটার বেদিকে আমরা কি সোসাইটিটা দেখলাম। তাহলে আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন দেখলাম, পলিটিক্যাল স্ট্রাকচার দেখলাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সোসাইটি দেখবো। সোসাইটিটা কি, আর্লি বেদিক পিরিয়ড সোসাইটি কি ছিল, 4টে বর্ণে ভাগ ছিল। 4টে বর্ণ আমরা জানি, দেখো 4টে বর্ণ এখানে, একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। 4টে বর্ণ আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল, যে 4টে বর্ণ কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ছিল। তাহলে ব্রাহ্মণের কি, আর এই যে ক্লাসিফিকেশনটা ছিল, মানে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে ডিভাইড করা হয়েছিল, এটা কিসের জন্য, এটা কি প্রফেশন থেকে, অকুপেশন থেকে। মানে আমি ধরো কিছু একটা কাজ করছি, মানে আমার কাজ দেখে আমার গোত্র বা আমার হচ্ছে তোমার ক্লাসিফিকেশন আমাকে করা হয়েছিল। যদি আমি ধরো প্রিস্ট হয় তাহলে কি আমাকে ব্রাহ্মণ বলা হবে, যদি আমি কি অ্যাডমিনিস্ট্রেটর হয় তাহলে আমাকে ক্ষত্রিয় বলা হবে, যদি আমি ফার্মার হয়, মার্চেন্ট বা ব্যাংকার হয় তাহলে কি আমাকে বৈশ্য বলা হবে, আর যদি আমি লেবার হয় তাহলে কি আমাকে শূদ্র বলা হবে। তাহলে কি এখানে যে তোমার ডিফারেন্সিয়েটটা করা হয়েছিল, সেটা কি কাজের ভিত্তিতে করা হয়েছিল, ঠিক আছে, তার জন্মের ভিত্তি না, বাই বার্থ নয়, জন্ম দেখে মানে ডিফারেন্সিয়েটটা করা হয়নি। ডিফারেন্সিয়েটটা কি হয়েছিল, তার কাজের ভিত্তি, আমি যে কাজটা করবো সেই অনুযায়ী আমার গোত্র তোমার ডিসাইড করা হবে, বুঝতে পারা গেল। তাহলে এই যে ক্ষত্রিয়রা কি ছিল, সেনানি ছিল, ব্রাহ্মণরা কি প্রিস্ট ছিল, বৈশ্য ছিল যারা কমন পিপল, আর কি শূদ্র ছিল যারা একদম লেবার শ্রেণী, তাদেরকে বলাতো। আর এই যে 4টে, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা আগের ভিডিওতে দেখেছি যে ব্রাহ্মণটা কি হচ্ছে, যে ব্রহ্মা, লর্ড যে ব্রহ্মা, তার মুখ থেকে কে কোন জাতির উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে ব্রাহ্মণ। তারপর ক্ষত্রিয় কি বাহু থেকে, আর পা থেকে লেগস থেকে কি বৈশ্য, আর হচ্ছে শূদ্র হচ্ছে পায়ের তলার ফিট থেকে, বুঝতে পারা গেল। 4টে ভাগ আমরা এর আগের ভিডিওতেও ক্লাসে দেখেছিলাম। এরপর এই যে ক্লাসিফিকেশনটা এদের, যে এই যে আর্লি বেদিক পিরিয়ডের যে ক্লাসিফিকেশন আমরা দেখলাম ইন্ডিভিজুয়াল, যে প্রফেশনের ভিত্তিতে, এটা কি এদের লাইক এবং ডিসলাইকের ওপর, ঠিক আছে, যে তাদের এবিলিটি, তাদের কাজ করার ক্ষমতাটা কি, তাদের লাইক কোনটার ওপর, কোনটাতে সে বেশি মানে কাজ করতে পারে, কোন জিনিসটার উপর সে পছন্দ করে, সেটার উপর নির্ভর করে কি তাদের এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্ধারণ করা হতো। এরপর হচ্ছে সোসাইটি। হ্যাঁ, সোসাইটি হচ্ছে আর্লি বেদিক পিরিয়ডে কি আরেকটা সোসাইটি কি ভাগ কি ছিল, যে চাইল্ড ম্যারেজ। এখানে কি চাইল্ড ম্যারেজ ছিল কি না, চাইল্ড ম্যারেজ ছিল না কিন্তু, ঠিক আছে। আর যে উইডো ম্যারেজ মানে হচ্ছে বিধবা বিবাহ, যেটা ছিল বিধবা বিবাহ করা যেত, মানে ছোট ভাইকে, যে ধরো হাজব্যান্ড মারা গেল তার ছোট ভাইকে বিবাহ করা যেত, সেটাকে কি বলা হতো, সে নিয়োগা,
তাহলে নিয়োগা কি বলা হতো? উইডো রিম্যারেজকে বলা হতো নিয়োগা। আর চাইল্ড ম্যারেজের কি? চাইল্ড ম্যারেজ দেখা যায় না, চাইল্ড ম্যারেজ ছিল না আর্লি বেদিক পিরিয়ডে। আর এখানে ফাদার্স যে প্রপার্টি ছিল তাকে ইনহেরিট কে করতো? সন। সানকে কি করাতো? মানে যে ছেলে পুত্র কি ফাদার্স যে প্রপার্টি সেটাকে কি করতো? ইনহেরিট করতো। আর এখানে কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা আর্লি বেদিক সেটাকে কাউ, মানে গরুর কি ইম্পর্টেন্স অনেক বেশি ছিল এখানে, ঠিক আছে? গরুকে এখানে হত্যা করা যেত না। এই যে গরুকে যে হত্যা না করা যেত, আঘান্না, সেটা কি বলতো? আঘান্না। এটা খুব কোশ্চেন আসে যে আঘান্না বলতে কি? আঘান্না বলতে হচ্ছে নট টু বি কিল্ড, মানে গরুকে মানে কিল্ড করা যাবে না, কিল করা যাবে না, ঠিক আছে? আর গরু ছিল এখানে কি, যার কাছে যত বেশি কাউ বা গরু ছিল তার কাছে ওয়েলথ, মানে তার কাছে সম্পত্তি যত বেশি ছিল, যা মানে গরু দেখে তখন কি সম্পত্তি নির্ধারণ করা হতো। যার কাছে ল্যান্ড দেখে নয়, তাহলে গরু দেখে কি করা হতো? তাদের সম্পত্তিটা নির্ধারণ করা হতো। বুঝতে পারা গেল? আর এই দেয়ার ওয়েলথ ওয়াজ এস্টিমেটেড ইন দেয়ার টার্মস অফ দেয়ার ক্যাটেল। আর এই গরুটা কি অনেক সময় কি তাদের মধ্যে যুদ্ধ হলে কি জানে, গরুটাকে রিওয়ার্ড হিসেবে, যদি যুদ্ধ হয় তাহলে গরুটাকে রিওয়ার্ড হিসেবে দেওয়া যেত। সেটাকে কি বলে? সেটাকে বলে গাভিষ্টি। তাহলে যে গরুটাকে যদি মানে রিওয়ার্ড হিসেবে দেওয়া যায় সেটাকে তখন সেটাকে বলা হয় গাভিষ্টি। গরুকে যদি গরু মানে হত্যা যদি বন্ধ করা সেটাকে বলে আগান্না। আর যদি গরুকে যদি ওয়েলথ হিসেবে করা সেটাকে বলে গোমাত। তাই তিনটে টার্ম মনে রাখবে, তিনটে টার্ম খুবই ইম্পর্টেন্ট। আঘান্না কি বলা হয়? গরু হত্যা না করা। গাভিষ্টি, গরুকে যদি তোমার রিওয়ার্ড দেওয়া হয় সেটাকে বলে গাভিষ্টি। তাহলে গরু তাহলে সেটাকে বলে গাভিষ্টি যদি তোমার রিওয়ার্ড দেওয়া হয়। আর যদি ওয়েলথ হিসেবে, গরুটা যদি ওয়েলথ হিসেবে কাজ করে তখন সেটাকে গোমাত বলা হয়। বুঝতে পারা গেল? তাহলে কী কী দেখলাম? চাইল্ড ম্যারেজ হয় না, এক নম্বর। উইডো ম্যারেজ হয়, সেটাকে বলে নিয়োগা। গরুর তিনটে যে টার্মস আছে সেই টার্মস তিনটে অবশ্যই মনে রাখবে। এবার হচ্ছে এখানে কী হতো? অ্যালকোহলিক ড্রিঙ্ক, যে ড্রিঙ্কটাকে সময় এবং সুরাকে কনজিউম করা হতো। বুঝতে পারলে? আর এখানকে অ্যামিউজমেন্টের জন্য থেকে তারা কী করতো? মিউজিক, ডান্স, চ্যারিয়ট রেসিং এসব করতো। তাহলে সোসাইটিটা আরেকবার দেখে নিই আমরা। সোসাইটির চারটে ভাগ দেখলাম, ব্রহ্মক্ষত্রে, বৈশ্য, শূদ্র, ঠিক আছে? এটা কি দেখলাম? যে এরা কাজের ভিত্তিতে তাদেরকে ডিফারেন্সিয়েট করা হয়েছিল। এরপর যেটা দেখলাম, চাইল্ড ম্যারেজ ছিল না, উইডো ম্যারেজ ছিল, তাকে বলা হতো নিয়োগা। গরুকে দেখলাম তিনটে টার্মস, অগান্ন, গোমা, তার হচ্ছে গাভিষ্টি। অ্যালকোহলিক ড্রিঙ্ক কনজিউম করতো। তারপর হচ্ছে কি অ্যামিউজমেন্ট, মানে তারা বিনোদনের জন্য কী করতো? মিউজিক শুনতো, ডান্স করতো, চ্যারিয়ট রেসিং করতো। বুঝতে পারলে? এবার লেটার বেদিকের সোসাইটিটা আমরা দেখবো। লেটার বেদিকের সোসাইটি কী ছিল? ইলাবোরেট ছিল, আরও বেশি ইয়াজনা মানে কি, যে অনুষ্ঠানটা হয়েছিল না, যে আগুনে পুড়িয়ে যে অনুষ্ঠানটা করা হয়, আগুনের, যেটা হিন্দু ধর্মে দেখেছো তোমরা সকলে, সেটাকে বলতো ইয়াজনা, ঠিক আছে? ইয়াজনাটা কী করেছে? আরও বেশি ইম্পর্টেন্স পেয়েছিল, আরও বেশি কী হয়েছিল? ইম্পর্টেন্ট। আর এখানে কি স্টেজেস অফ লাইফ রেফারেন্স, চারটে আশ্রম ছিল। চারটে আশ্রম বলতে কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটে ভাগ ছিল। সমাজের কি চারটে ভাগ ছিল। তাহলে ব্রহ্মপ্রস্থটা কী বলা? ব্রহ্মপ্রস্থ ছিল 1 বছর থেকে 25 বছর পর্যন্ত যে ব্যাচেলার লাইফটা, সেটা স্টুডেন্ট লাইফটা, সেটাকে কি বলে? ব্রহ্মচর্য বলা। সেটা কি? সেলিব্রেট স্টুডেন্ট লাইফকে কী করতো? পড়াশোনার কাজে যেত, সেটা ব্রহ্মচর্য। তবে গার্হস্থ্য ছিল সংসার জীবন, 26 থেকে 50 বছর যে জীবনটা ছিল সেটা কি ছিল? গার্হস্থ্য জীবন, ঠিক আছে? ম্যারিড লাইফ ছিল। এরপর কি ছিল? বানপ্রস্থ। বানপ্রস্থ কি? হারমিট ইন রিট্রিট, মানে কি 51 থেকে 75 বছর বয়স, যেটাকে ডিফারেন্সিয়েট করে দেওয়া আছে, সেটা কি হারমিট লাইফ ছিল, সেটাকে বলতে বানপ্রস্থ। আর সন্ন্যাস, সন্ন্যাস কি 76 বছরের পর কি হচ্ছে? সন্ন্যাস গ্রহণ করতো। তো চারটে ভাগ ছিল, চারটে আশ্রম দেখলাম, স্টেজেস অফ লাইফ চারটে দেখলাম। এই যে চারটে আশ্রমটা, ঠিক আছে? আশ্রম সিস্টেম ফর্ম টু অ্যাটেন্ড 4 পুরুষার্থস, মানে কি আমরা কি দেখেছিলাম? লর্ড রাম কি ছিল? আইডিয়াল পুরুষ, ঠিক আছে? আইডিয়াল ম্যান ছিল। কারণ কি? তিনি কি করেছিল? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে জিনিসকে কি করেছিলেন? তিনি জয় করেছিলেন। তাহলে এই চারটে জিনিসকে কেউ যদি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটে জিনিসকে কেউ যদি ভালো করে পালন করতে পারে তাহলে কি সে এই আইডিয়াল ম্যান সে হতে পারবে। বুঝতে পারা গেল? আর এখানে কি তিনটে এভিল, মানে দে আর 3 এভিলস, মানে তিনটে এভিলসের কথা বলছে। সেটা কি? একটা হচ্ছে লিকিওর, মানে মদ্যপান। ওমেনকে কী হয়েছে? লেটার বেদিক পিরিয়ড ওমেনের অবস্থা কী হয়েছে? ডিক্লাইন হয়েছিল। সেই জন্য এখানে ওমেনকে কি এভিল হিসেবে দেখানো হয়েছে। আর কি হচ্ছে? ডাইস, মানে জুয়ো খেলা। বুঝতে পারলে? আর এখানে কি মনোগামী ছিল আইডিয়াল, কিন্তু পলিগামিও ছিল। মনোগামী বলতে মানে একটা বিয়ে করা যেটাকে বলে, আর পলিগামি বলতে অধিক বিবাহ, একের অধিক বিবাহকে বলে পলিগামি। তাহলে এখানে মনোগামিটা ছিল মানে আইডিয়াল, কিন্তু পলিগামিরও ফ্রিকোয়েন্টলি দেখা যায়, পলিগামিও ছিল অনেক। পলিগামি কারা করতো? রাজারা করতো পলিগামি, সাধারণ মানুষ নয়। আর হচ্ছে ওমেন নট জয়েন্ট পলিটিক্যাল অ্যাসেম্বলি। আগে কি দেখলাম আমরা? আর্লি বেদিকে সভা সমিতিতে কি ওখানে ওমেনরা কি পার্টিসিপেট করতে পারতো, কিন্তু এখানে কি হয়েছে? লেটার বেদিক পিরিয়ডে ওমেনরা সেখানে পার্টিসিপেট করতে পারে না। তাহলে লেটার বেদিক পিরিয়ডের সোসাইটি দেখলাম, আর্লি বেদিকে দেখলাম, লেটার বেদিকে দেখলাম। এরপর যেটা দেখবো রিলিজিয়ান, আর্লি বেদিকের রিলিজিয়ান এবং লেটার বেদিকের রিলিজিয়ান কীরকম ছিল। তাহলে আর্লি বেদিকের রিলিজিয়ানটা কী ছিল? চারটে ভাগ ছিল, ঠিক আছে? যে গডকে কী হতো? ওয়ার্শিপ করতো ন্যাচারাল ফোর্সেসকে। আর্লি বেদিক পিরিয়ডে যে গডরা ছিল ন্যাচারাল ফোর্সেস বলতে কি? আর্থ, যেমন হচ্ছে ফায়ার বা অগ্নি, ঠিক আছে? উইন্ড মানে বাতাস বা হচ্ছে বায়ু, রেন বা হচ্ছে বরুণ, আর হচ্ছে থান্ডার বা ইন্দ্র, ঠিক আছে? ন্যাচারাল যে জিনিসগুলো ছিল তাদেরকে কী করতো? আর্লি বেদিক পিরিয়ড তাদেরকে কি? তাদের পুজো করতো। বুঝতে পারা গেল? তাহলে আর্থ বা পৃথিবী, ফায়ার বা অগ্নি, উইন্ড বা বায়ু, রেন বা হচ্ছে বরুণ, আর হচ্ছে থান্ডার বা ইন্দ্র। তাহলে এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ছিল, যে গড ছিল, তার নাম ছিল ইন্দ্র।
তাহলে আর্লি বেদিক পিরিয়ডে সব থেকে ইম্পর্টেন্ট, অনেক এক্সাম এসেছে কোশ্চেন, যে আর্লি বেদিক পিরিয়ডে সব থেকে ইম্পর্টেন্ট যে তোমার গড ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল ইন্দ্র। তার নাম ছিল ইন্দ্র, সে কিছু থান্ডার, তাকে কেউ থান্ডারের গড বলা হতো, বুঝতে পারা গেল, বজ্রের। ঠিক আছে, এবার কি হয়, এই যে ইন্দ্র যে থান্ডার যে গড ছিল, ঠিক আছে, তার দুটো ভাগ ছিল, তার সার্ভেন্ট ছিল দুটো, একটা ছিল মেল, একটা ফিমেল। মেলকে বলা হয় গান্ধর্ব, আর হচ্ছে ফিমেলকে বলে অপ্সরা। মেলকে কি বলে? গান্ধর্ব, ফিমেলকে বলা হয় অপ্সরা। ঠিক আছে, এরপর যে ছিল সেকেন্ড ইম্পর্টেন্ট, সেটা ছিল হচ্ছে কি ফায়ার বা অগ্নি, অগ্নি গড, যে মানে আগুনের দেবতা, তাকে কি বলা হতো? ফায়ার গড বা অগ্নি দেবতা। ঠিক আছে, এই যে অগ্নি দেবতা কি হতো, তখন যে ইয়াজনাস চলছে, এই যে দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে, ইয়াজনাস চলতো। ঠিক আছে, এখানে একটা কোনো মানুষ কি করতো, যে ওই যজ্ঞ যেটা হতো, যজ্ঞ, ঠিক আছে, যজ্ঞতে কি করতো, ঘি, দুধ এবং হচ্ছে গ্রেন বা শস্য দানা, সে কি করতো, সেটা কি করতো, মানে স্যাক্রিফাইস করতো ওই ইয়াজনাতে, যে আগুন যেটা জ্বলছে, যে যজ্ঞ করার যে জায়গা, সেখানে কি করতো, ঘি, মিল্ক, দুধ আর হচ্ছে গ্রেন, শস্য কি করতো, সেখানে দিত ওই আগুনের উপর, এবং সেখানে কি করতো, সে ভগবানের কাছে চাইতো। ঠিক আছে, তার যা চাওয়া পাওয়া সেটা কি চাইতো। তাহলে কি অগ্নি দেবতা কি করতো, গড বা ফায়ার বা অগ্নি দেবতা কি করতো, ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতো। এই যে যজ্ঞতে, যে এখানে ছবিটা দেখলে বুঝতে পারছো, এই যে মানুষটা কি করছে, যে প্রে করছে, তো এই যে যজ্ঞ করছে, যজ্ঞে ওখানে যে তিনটে জিনিস দেওয়ার পর যজ্ঞ করছে, সে তার মানে কি, যে অগ্নি দেবতা কি করছে, অগ্নি কি করছে, এই যে যজ্ঞ, অগ্নিটা কি করছে, যে গড মানে ফায়ার দেবতা, অগ্নি দেবতা এবং মানুষের মধ্যে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে, মানে যে মধ্য, ঠিক আছে, মাঝের হিসেবে কাজ করছে, দুজনের মধ্যে কি করছে, ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে অগ্নি দেবতা, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে বরুণ বা রেন। ঠিক আছে, রেনের দেবতা যে বরুণ কি করতে, বরুণ ওয়াজ সাপোজ টু বি দ্য আফোল্ডার অফ দ্য ন্যাচারাল অর্ডার আফোল্ডার বলা হয় কে, বরুণকে, বুঝতে পারলো। এখানে কি টেম্পল এবং আইডল ওয়ার্শিপ কোনো রকম ছিল না, মানে কোনো রকম মূর্তি পূজা এবং টেম্পলের কোনো কিছু দেখা যায় না। তাহলে আমরা কি দেখলাম, আর্লি বেদিক পিরিয়ডের তোমার রিলিজিয়ান দেখলাম। এখানে কিছু ফিমেল ডেইটিও ছিল, ফিমেল দেবতাও ছিল, তার নাম কি ছিল, খুব ইম্পর্টেন্ট, ফিমেল ডেইটির নাম কি ছিল, আদিতি এবং উষা, আদিতি এবং উষা, বুঝতে পারা গেল। তাহলে আমরা দেখলাম চারটে ন্যাচারাল ফোর্স দেখলাম, যে আর্লি বেদিক ন্যাচারাল ফোর্সে যে গড বলছে ন্যাচারাল ফোর্স সব। তারপর কি দেবতাগুলোর নাম তো ইন্দ্র, অগ্নি এবং হচ্ছে বরুণ। এখানে টেম্পল এবং আইডল ওয়ার্শিপ ছিল না। এরপর লেটার বেদিক পিরিয়ডে কি আমরা রিলিজিয়ান দেখব। লেটার বেদিক পিরিয়ডে যে ইন্দ্র এবং অগ্নি ছিল, তাদেরকে ইম্পর্টেন্স লস্ট হয়ে যায়, তাদের ইম্পর্টেন্সকে লস হয়ে যায়। তাহলে ইম্পর্টেন্স কে পায়? প্রজাপতি পায়, বিষ্ণু পায় এবং রুদ্র পায়। তাহলে যে ইন্দ্র আর অগ্নি ছিল, তাদের জায়গায় কে আসলো? প্রজাপতিকে কি বলে? প্রজাপতিকে বলা হতো ব্রহ্মা বা ক্রিয়েটার বলা হতো। ঠিক আছে, ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স। তাহলে প্রজাপতিকে কি বলা হতো? ক্রিয়েটার। বিষ্ণুকে কি বলতো? প্রোটেক্টর। আর হচ্ছে রুদ্র হচ্ছে তার ডেস্ট্রয়ার। তাহলে আমরা আর্লি বেদিকে দেখলাম গডগুলোর নাম ইন্দ্র, অগ্নি আর হচ্ছে বরুণ। আর আর ফিমেল ডেইটি কি দেখলাম? অদিতি এবং উষা। আর লেটার বেদিকে কি দেখলাম? তাদের জায়গায় ইন্দ্র এবং অগ্নির জায়গায় কে আসলো? প্রজাপতি দ্য ক্রিয়েটার, বিষ্ণু দ্য প্রোটেক্টর আর রুদ্র দ্য ডেস্ট্রয়ার, বুঝতে পারা গেল। তাহলে এদের মধ্যে প্রজাপতি ছিল সুপ্রিম, সব থেকে ইম্পর্টেন্ট কে ছিল? প্রজাপতি। এবং এরপরে কি হলো লেটার বেদিক পিরিয়ডে, আগে দেখলাম আমার প্রিস্টহুড ছিল, এরপরে কি লেটার বেদিক পিরিয়ডে প্রিস্টহুড কি হয়ে গেলো? হেরিডিটারি হয়ে গেল। যে যারা প্রিস্ট মানে পূজা অর্চনা করতো তারা কি হেরিডিটারি, মানে ব্রাহ্মণ, তার ছেলে ব্রাহ্মণ হবে, যে মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে। এরপরে কি হয়ে গেলো? লেটার বেদিক পিরিয়ড থেকে সেটা কি বাই বার্থ হয়ে গেল। তাহলে আমরা আগে আর্লি বেদিকে কী দেখলাম, সেটা কি তাদের প্রফেশন দেখেছিল, কিন্তু লেটার বেদিক পিরিয়ডে সেটা চেঞ্জ হয়ে গেলে কী হয়ে গেল? বাই বার্থ, মানে তাদের জন্মের, যদি তুমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করো তাহলে তুমি ব্রাহ্মণ হবে, যদি তুমি ক্ষত্রিয় পরিবারে জন্ম করো তাহলে তুমি ক্ষত্রিয়, যদি তুমি শূদ্র পরিবারে জন্ম করো তাহলে তুমি শূদ্র। এটা লেটার বেদিক পিরিয়ড থেকে হলো, কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে সেরকম ছিল না। আর্লি বেদিক পিরিয়ডে তাদের প্রফেশন দেখে হতো, বুঝতে পারা গেল। এরপর এখানে কিছু কিছু ইয়াজনা দেখা যেত, সেই ইয়াজনাগুলোর নাম আগে দেখেছি, রাজসোয়া, বাজপেয়ী, অশ্বমেধ। সেম যেটা আর্লি বেদিকে দেখা যেত সেটা এই লেটার বেদিকেও দেখা যেত। এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, তিনটে দেবতার নাম প্রজাপতি, বিষ্ণু এবং রুদ্র, এই তিনটে অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখবো ইকোনমি। আর্লি বেদিক এবং লেটার বেদিকের পিরিয়ডের ইকোনমি কীরকম ছিল, বুঝতে পারলে। তাহলে আর্লি বেদিকে কী ছিল? প্যাস্টোরাল মানে কি, আমরা কি দেখেছিলাম ইন্দাস ভ্যালিতে কি দেখেছিলাম আমরা, যে শহর কেন্দ্রিক ছিল, ঠিক আছে, কিন্তু আমরা চেঞ্জেস কি দিয়েছে, উল্টো হয়ে গেছিলো। আর্লি বেদিকে কী হয়েছিল? আর্লি বেদিকে হয়ে গেলো প্যাস্টোরাল হয়ে গেছিলো, গ্রাম্য হয়ে গেছিলো, ঠিক আছে। আর এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রফেশন ছিল ক্যাটেল রিয়ারিং ছিল এখানকার সব থেকে ইম্পর্টেন্ট আর্লি বেদিক পিরিয়ডে। আর এখানে কি আয়রনের ইউজ শুরু হয়েছিল আর্লি বেদিক পিরিয়ডে। আয়রন কী করতে ইউজ করতে, মানে ফরেস্টকে ক্লিন করার জন্য, ফরেস্ট কেটে মানে জঙ্গল কেটে কি সেখানে চাষবাস করার জন্য বা ক্যাটেল রিয়ারিং করার জন্য আয়রনের ব্যবহার শুরু হয়ে গেছিলো আর্লি বেদিক পিরিয়ড থেকে, ঠিক আছে। আর এখানে কি কটনের ব্যবহার, ফ্যাব্রিক্সের ব্যবহার শুরু হয়। গোল্ডস্মিথ, এখানে অর্নামেন্টও দেখা যায়, মানে সোনার অর্নামেন্টও দেখা যায়। আর এখানে ট্রেডিং হতো কি বাটার সিস্টেম, আমরা বাটার সিস্টেম অবশ্যই সকলেই জানি। বাটার সিস্টেম বলতে কি, সাপোজ তুমি আগেকার দিনে কী হতো, যে তোমার মুদ্রা ছিল না, ঠিক আছে, মুদ্রার পরিবর্তে কি, ধরো আমার কাছে টমেটো আছে, কারো আমার ধরো চাল দরকার, আর কারো কাছে চাল আছে,
তার ধরো টমেটো দরকার, তাহলে আমি কি করতাম, তার সাথে এক্সচেঞ্জ করে নিতাম, এটাকে বলা হতো বাটার সিস্টেম। ঠিক আছে, এবার এখানে কিছু পরবর্তী সময় আর্লি বেদিকের শেষের দিকে মানে গোল্ড কয়েন দেখা যায়। ঠিক আছে, সেই গোল্ড কয়েনের নাম কি ছিল, নিষ্কা। অবশ্যই এটা একদম 100% ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নিষ্কা, যে আর্লি বেদিক পিরিয়ডে বা এটা লেটার বেদিক পিরিয়ডে দেখা যায়, তাহলে আর্লি বেদিক বা লেটার বেদিক পিরিয়ডে যে গোল্ড কয়েনটা ছিল তার নাম কি ছিল, তার নাম ছিল নিষ্কা। এটা অবশ্যই মনে রাখবে। তাহলে গোল্ড কয়েনটার নাম কি ছিল, নিষ্কা। এবার দেখো লেটার বেদিক পিরিয়ড। তো লেটার বেদিক পিরিয়ডে কী হয়ে গেল, লেটার বেদিকে যে ল্যান্ড আগে কি ছিল, আমরা দেখলাম কাউ গরুর মানে ক্যাটেল লিয়ারিং ছিল, গরুর ইম্পর্টেন্স বেশি ছিল, কিন্তু আর লেটার বেদিক পিরিয়ডে কী হলো, ল্যান্ডের মানে জমির মানে ভ্যালুটা কি বেড়ে গেল। আর এখানে কি রাইস, বার্লি, হুইট, সিজাম কি এগুলো কি গ্রো হতে শুরু করলো। এরপর কি ট্রেড কী হলো, ট্রেডিং কী করলো, ফরেন কান্ট্রির সাথে ট্রেডিং হতে শুরু করলো। ব্যাবিলন যেমন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, ব্যাবিলনের সাথে কী হয়েছিল, ট্রেডিং শুরু হয়ে গেছিলো। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে বানিয়া। বানিয়া কি, বানিয়া বলা হতো মার্চেন্ট মানে ওখানে যারা ব্যবসা করতো তাদেরকে মার্চেন্ট বলা হতো। তাহলে আর লেটার বেদিক পিরিয়ডে মার্চেন্টদেরকে কী বলতো, বানিয়া নামে পরিচিত ছিল। আর এই যে বানিয়া বা মার্চেন্টের যে অর্গানাইজেশন ছিল, মানে যারা বিজনেস করতো তাদের একটা অর্গানাইজেশন ছিল, সেই অর্গানাইজেশনটাকে কী বলতো, গিল্ড। সেই অর্গানাইজেশন নাম কি ছিল, গিল্ড। এই দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক এক্সাম এসেছে, যে বানিয়া কাকে বলা হয় এবং হচ্ছে গিল্ড কাদেরকে বলা হয়। আর অবশ্যই এখানে দেখলাম নিষ্কা যে গোল্ড কয়েন ছিল, আর একটা ইম্পর্টেন্ট যেটা সিলভার কয়েন ছিল সেটা ছিল সাতমারা এবং কৃষ্ণনালা। এটা ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশন করা হতো। তাহলে গোল্ড কয়েনের নাম ছিল নিষ্কা, আর সিলভার কয়েনের নাম কি ছিল, সাতমানা কৃষ্ণনালা। ঠিক আছে, তাহলে সিলভার কয়েনের নাম কি, সাতমানা কৃষ্ণনালা। এখানে হেরিডিটারি মার্চেন্ট ছিল, যে ব্যবসায়ী, তাদেরকে বলা হতো বানিয়া, তাদের অর্গানাইজেশনকে বলা হতো গিল্ড। এখানে ল্যান্ডের কি হয়েছিল, ভ্যালুটা বেড়ে গেছিলো। আর কাদের সাথে, ফরেন কান্ট্রি কার সাথে করতো ব্যবসা, ব্যাবিলনের সাথে। আশা করছি তোমাদের ভালো লাগলো। পুরোপুরি আমরা কি করেছি ক্লাসটাকে, যে আর্লি এবং লেটার বেদিক দুটোকে মার্জ করে পড়িয়েছি। তো ক্লাসটা একবার দুবার দেখবে, অবশ্যই তোমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর যেসব টার্মসগুলো বললাম, অনেক এক্সামে এই টার্মসগুলো এসেছে, টার্মসগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।